আজকের ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে যে ক্লাসটি করব তা হচ্ছে তোমাদের হিসাব বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতি যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়টির অনুশীলনীর 1 নং প্রশ্ন সমাধান করব আজকের ক্লাসে। তো তোমরা যারা ইতিমধ্যে ভিডিওটি দেখা শুরু করেছো, মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। বুঝতে অসুবিধা হলে তোমরা ভিডিওটি একটু টেনে দেখো অথবা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তো শিক্ষার্থীরা, চলো যদি সরাসরি আমরা প্রশ্নে চলে যাই। দেখো, দুতরফা দাখিলা পদ্ধতির প্রথম প্রশ্নটাই হচ্ছে এটা। দেখো, অনুশীলনী প্রথম প্রশ্ন, কবি অ্যান্ড ছবি ট্রেডার্স দুতরফা দাখিলা পদ্ধতি অনুসরণ করে যথাযথভাবে প্রতিটি হিসাবে বই সংরক্ষণ করে 2017 সালের ডিসেম্বর মাসে তার ব্যবসার লেনদেনগুলো নিম্ন। শিক্ষার্থীরা, প্রতিষ্ঠানটার নাম হচ্ছে আমাদের কবি অ্যান্ড ছবি ট্রেডার্স। তাদের 2017 সালের ডিসেম্বর মাসের কয়েকটি লেনদেন এখানে দেওয়া রয়েছে। লেনদেনগুলো আমরা পড়ি। দেখো, ডিসেম্বরের 1, নগদ 15 লক্ষ টাকা মূলধন ব্যবসায় আনা হলো। ডিসেম্বরের 12, 2,50,000 টাকার কাপড় ধারে ক্রয় করা হলো। ডিসেম্বরের 23, নগদ 60,000 টাকার আসবাবপত্র ক্রয় করা হলো। ডিসেম্বরের 24, ম্যানেজার শাকিলাকে বেতন প্রদান করা হলো 48,000 টাকা, ভাউচার নং 102। ডিসেম্বরের 30, নগদে কমিশন প্রাপ্তি 8,500 টাকা। ডিসেম্বর 31, 5% বার্তায় চেক দ্বারা পণ্য ক্রয় 1,20,000 টাকা। তো শিক্ষার্থীরা, এই যে একটা উদ্দীপক এখানে রয়েছে, বেশ কিছু লেনদেন রয়েছে। এই লেনদেনের আলোকে দেখো 3টা প্রশ্ন আমাদের দিয়েছে। ক নম্বর প্রশ্নে বলেছে, দেখো ডিসেম্বর মাসে মোট কত টাকার পণ্য ক্রয় করা হয়েছে। খ নম্বর প্রশ্নে বলেছে, দেখো কবি এন্ড ছবি ট্রেডার্স এর লেনদেনগুলো ডেবিট ক্রেডিট নির্ণয় করো। আর গ নম্বর প্রশ্নে বলেছে, কবি এন্ড ছবি ট্রেডার্স এর 24 তারিখের লেনদেনের আলোকে একটি ভাউচার তৈরি করো। অর্থাৎ এই ক নম্বর প্রশ্নে আমাদের কত টাকার পণ্য ক্রয় করা হয়েছে তা নির্ণয় করতে হবে। দেখতে হবে আমাদের এখানে কোন কোন লেনদেনে পণ্য ক্রয়ের কথা বলা হয়েছে। ওই লেনদেনগুলোকে আমরা কি করব, একত্র করব, অর্থাৎ মোট করব। দেখো মোট মোট কত টাকা, অর্থাৎ যোগ করে দেখবো যে আসলে কত টাকার পণ্য ক্রয় করা হয়েছে। আবার খ নম্বর প্রশ্নের দিকে যদি তাকাই, দেখো কবি এন্ড ছবি ট্রেডার্স এর ডেবিট ক্রেডিট নির্ণয়ের কথা বলা হয়েছে। অর্থাৎ আমাদের এই যে লেনদেনগুলো রয়েছে এই লেনদেনগুলো থেকে প্রতিটা লেনদেনেরই যে ডেবিট এবং ক্রেডিট দুইটা করে কমপক্ষে পক্ষ রয়েছে, এই দুইটা পক্ষ আমাদের বের করে ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করতে হবে। আর গ নম্বর প্রশ্নে 24 তারিখের লেনদেনে একটি ভাউচার তৈরি করতে বলেছে। এই যে 24 তারিখে যে লেনদেন আছে, ম্যানেজার শাকিলাকে বেতন প্রদান 48,000 টাকা। দেখো একটা ভাউচার নং দিয়ে দিয়েছে এখানে 102। তার মানে এখান থেকে আমাদের একটা ভাউচার প্রস্তুত করতে হবে। তো শিক্ষার্থীরা, চলো পর্যায়ক্রমে আমি তোমাদের ক খ গ 3টি প্রশ্নেরই সমাধান করে দিচ্ছি। প্রথমে প্রথমে দেখো ক নাম্বার প্রশ্নটা যদি সমাধান করি, শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো। দেখো ক নাম্বার প্রশ্নে আমাদের বলেছে ডিসেম্বর মাসে মোট কত টাকার পণ্য ক্রয় করা হয়েছে। তো ক নাম্বার প্রশ্নের জন্য দেখো আমি লিখতেছি মোট ক্রয়ের পরিমাণ, ক্রয়ের পরিমাণ। শিক্ষার্থীরা, এটার নিচে আমি একটা ছোট ঘর করব। ঘরটা তোমরা প্রত্যেকে জানো, খুব সহজ ঘর। ঘরটার নাম কি? প্রথম ঘর হচ্ছে তারিখ, তারপরে ঘর হচ্ছে বিবরণ, তারপরে দুটা ঘর হচ্ছে বিস্তারিত টাকা, আর সর্বশেষ ঘরটা হচ্ছে আমার পরিমাণ টাকা। তো লিখি আমি, প্রথম ঘরটা হচ্ছে আমার তারিখ, তারপরে ঘরটা কি? বিবরণ, তারপরে ঘরটা ধরো আমি টাকা টাকা লিখে দিলেও হবে, টাকা টাকা। কারণ প্রথম টাকার ঘরটা হচ্ছে বিস্তারিত টাকা, শেষের টাকার ঘরটা হচ্ছে পরিমাণ টাকা। তো শিক্ষার্থীরা দেখি এবার কত তারিখে কত তারিখে ক্রয়ের কথা বলা হয়েছে। কেমন ক্রয়? পণ্য ক্রয়। পণ্য বলতে আমরা হিসাব বিজ্ঞানে বুঝি যেটা আমি আবার বিক্রি করব সেটাকে আমরা বলবো পণ্য। যেটা আমি ব্যবহার করব সেটা আমার জন্য পণ্য না। তাহলে কোথায় কোথায় আমি পণ্য ক্রয় করেছি সেটা আমাকে এই লেনদেন থেকে খুঁজে বের করতে হবে। দেখি আমাদের, দেখো তোমরা যদি একটু মনোযোগ দাও তোমরা দেখবে যে এই যে ডিসেম্বরের যে 12 তারিখ রয়েছে আমাদের, দেখো 2,50,000 টাকার কাপড় ধারে ক্রয় করা হলো। এটা একটা পণ্য। কাপড় আমরা ক্রয় করেছি, দেখো 2,50,000 টাকা বিক্রয়ের উদ্দেশ্যে আমরা ক্রয় করেছি। তো এই বিক্রয়ের উদ্দেশ্যে যেহেতু আমরা কাপড় ক্রয় করেছি, কত টাকা? 2,50,000 টাকা। তাই এটা আমার জন্য ক্রয়ের ভিতরে আসছে, পণ্য ক্রয়ের ভিতরে। এখন আমি এখানে লিখবো তাহলে 2017 সালের ডিসেম্বরের কত তারিখ? দেখো 12 তারিখ এই লেনদেনটা আসবে। তাহলে লিখি আমি ধারে কাপড় ক্রয়, ধারে কাপড় ক্রয়। শিক্ষার্থীরা, তোমরা বিবরণের ঘরে ছোট করে একটু সুন্দর করে গুছিয়ে বিবরণটা লিখবে। দেখো ধারে কাপড় ক্রয় কত টাকা? 2,50,000 টাকা। তো লিখবো আমি 2,50,000 টাকা। তো এর পরবর্তীতে আর কোথায় রয়েছে আমরা একটু খুঁজে দেখি। তো শিক্ষার্থীরা এই লেনদেনগুলো খুঁজে দেখো যে কোথায় আর ক্রয় রয়েছে। দেখো 31 তারিখের লেনদেনটা একটু তোমরা দেখো।
5% বার্তায় চেক দ্বারা পণ্য ক্রয়, এই যে বলে দিয়েছে এখানে পণ্য ক্রয় করা হয়েছে চেক দ্বারা, তবে এখানে আবার একটা কথা বলেছে 5% বার্তায়, অর্থাৎ এই 1,20,000 টাকার 5% বার্তায় সে ক্রয়টা করা হয়েছে। আর এই বার্তাটা হচ্ছে কারবারি বার্তা, আর আমরা হিসাব বিজ্ঞানে আমাদের কারবারি বার্তাগুলো আমরা বাদ দিয়ে দিব। তাই এই 5% আমরা কি করব, বাদ দিয়ে দিব কত টাকা থেকে, 1,20,000 টাকা থেকে। তো শিক্ষার্থীরা দেখো, আমি যেহেতু আমার 31 তারিখ আসবে, তো 31 তারিখ লিখি, ডিসেম্বরের 31 তারিখ, চেক দ্বারা পণ্য ক্রয়, চেক দ্বারা পণ্য ক্রয়। তো শিক্ষার্থীরা টাকা কত বসবে এটার জন্য একটু দেখো, একটা ক্যালকুলেশন রয়েছে আমার। যেহেতু 1,20,000 টাকার 5% আমি এবার করেছি কি বার্তায় ক্রয় করেছি, তার মানে এটা বার্তাটা বের করি। 1,20,000 টাকা যদি 5% করো তাহলে হবে তোমার 6,000 টাকা। ক্যালকুলেটারে করে দেখবা, হবে 6,000 টাকা। এই 6,000 টাকা আমি কি করেছি, বার্তায় ক্রয় করেছি, তার মানে আমি কি, এটা আমার কারবারি বার্তা 6,000 টাকা। আর একটু আগে বললাম এই কারবারি বার্তা আমরা কি করি, হিসাব বিজ্ঞান থেকে বাদ দিয়ে দিই। তাহলে আমার এই 1,20,000 টাকা থেকে আমি কি করব, বাদ দিয়ে দেবো এই 6,000 টাকা, তাহলে দাঁড়াবে হচ্ছে 1,14,000 টাকা। তো শিক্ষার্থীরা চেক দ্বারা পণ্য ক্রয় কত টাকা, 1,14,000 টাকা। তো দেখো আমি 1,14,000 টাকা লিখলাম। এবার এই দুইটা যোগ করব, যোগ করার ফলাফলটা হচ্ছে আমার উত্তর। তো এই দুইটা যোগ করলে দাঁড়ায় 3,64,000 টাকা। এই 3,64,000 টাকাই হচ্ছে আমার মোট ক্রয়ের পরিমাণ। তো লিখি আমি মোট ক্রয়ের পরিমাণ, তারপর আমি ঘরটাকে এইভাবে সুন্দর করে ক্লোজ করে দেব। তো আশা করি তোমরা খুব সহজে ক অংশটা বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা ক অংশটি সমাধানের পরে এখন আমরা খ অংশটি সমাধান করব। দেখো খ অংশে আমাদের বলেছে কবি এন্ড ছবি ট্রেডার্স এর লেনদেনগুলো ডেবিট ক্রেডিট নির্ণয় করো। শিক্ষার্থীরা ডেবিট ক্রেডিট নির্ণয় করতে বলা হয়েছে। তো এই লেনদেনগুলো থেকে আমরা এখন ডেবিট ক্রেডিট নির্ণয় করব। তো ডেবিট ক্রেডিট নির্ণয় করার পূর্বে আমি তোমাদের একটু কথা বলে নিই। একটা লেনদেন এর পক্ষ সর্বনিম্ন দুটো হবে, একটা পক্ষে তোমার ডেবিট হবে আর একটা পক্ষে তোমার ক্রেডিট হবে। তো এই ডেবিট এবং ক্রেডিট বের করার জন্য এই যে যে লেনদেনগুলো আমার রয়েছে, এই লেনদেনগুলোকে আমি একটু ভালোভাবে পড়বো যে এগুলো কি ধরনের লেনদেন। দেখো আমি আমার ডেবিট ক্রেডিট করার সুবিধার্থে বা দুটি পক্ষ বের করার সুবিধার্থে লেনদেনকে আমি সাধারণত দুটি ভাগে ভাগ করে ফেলি। লেনদেনকে, এটা হচ্ছে জাস্ট আমার বোঝার সুবিধার্থে, এক পক্ষে আমি লিখি নগদ ভিত্তিক লেনদেন, আর এক পক্ষে লিখি হচ্ছে আমি বাকির ভিত্তিক লেনদেন। নগদ ভিত্তিক লেনদেন কোনগুলো, যে ধরনের লেনদেনগুলো আমার নগদে সংগঠিত হবে সেই লেনদেনগুলো আমার নগদ ভিত্তিক লেনদেন। আর যে লেনদেনগুলো আমার বাকিতে সংগঠিত হয়, ধারে সংগঠিত হয়, সেগুলো হচ্ছে আমার বাকি ভিত্তিক লেনদেন। তো বাকিতে আমি দুইটাই কাজ করতে পারি। এক, বাকিতে আমি ক্রয় করতে পারি, অর্থাৎ আমি লিখে দিই, ধরো এখানে ধারে ক্রয় করতে পারি, আরেকটা কাজ করতে পারি হচ্ছে আমি ধারে বিক্রয় করতে পারি। তো দেখো শিক্ষার্থীরা, ধারে ক্রয় আর ধারে বিক্রয় বাদে আমি বাকিতে কিন্তু কোনো কাজ করতে পারি না। আর বাকি যত লেনদেন আছে সকল লেনদেন হচ্ছে আমার নগদ ভিত্তিক লেনদেন। আর এই নগদ ভিত্তিক লেনদেনের একটা পক্ষ সর্বদাই হবে তোমার নগদান হিসাব। নগদান হিসাব, একটা পক্ষ সর্বদা কোন হিসাব হবে, নগদান হিসাব হবে। যদি তুমি মনে করো যে তোমার কাছে টাকা আসে, টাকা আসে, তবে তুমি নগদান হিসাবটাকে কি করে দিবা, ডেবিট করে দিবা। আর যদি এই লেনদেনগুলো পড়ে বুঝো যে তোমার কাছ থেকে টাকা চলে যাচ্ছে, তাহলে তুমি কি করে দিবা, ক্রেডিট করে দিবা। তাহলে লিখে দিই, দেখো টাকা চলে গেলে, চলে গেলে কি করবা, তুমি ক্রেডিট করে দিবা। দেখো শিক্ষার্থীরা, লেনদেনকে আমি বোঝার সুবিধার্থে, অর্থাৎ দুইটা পক্ষ বের করার সুবিধার্থে দুইটা করে ভাগ করলাম, একটা নগদ ভিত্তিক লেনদেন আর একটা বাকির ভিত্তিক লেনদেন। তো শিক্ষার্থীরা বাকিতে আমি দুইটা কাজই করতে পারি, ধারে ক্রয় ধারে বিক্রয়। আর বাকি সকল লেনদেনকে আমরা কিভাবে কোথায় নিলাম, নগদ ভিত্তিক লেনদেনে নিলাম। আর এই নগদ ভিত্তিক লেনদেনের একটা পক্ষ অবশ্যই হবে তোমার নগদান হিসাব, সেটা হয় ডেবিটে বসবে নয়তো ক্রেডিটে বসবে। যদি তোমার কাছে টাকা আসে তাহলে তুমি কোথায় বসাবা, ডেবিটে। আর যদি তোমার কাছ থেকে টাকা চলে যায় তাহলে কোথায় বসাবা, ক্রেডিটে। তো শিক্ষার্থীরা দুইটা পক্ষের ভিতরে একটা পক্ষের কথা বললাম নগদ ভিত্তিক নগদান হিসাব, আরেকটা পক্ষ তোমার এই উদ্দীপকের ভিতরে দেওয়া থাকবে, তুমি একটু খুব কষ্ট করে খুঁজে বের করে নিতে হবে। আর অপরদিকে ধারে ক্রয়, এটা তোমরা একেবারে মুখস্থ করে ফেলবা। ধারে ক্রয় বা বাকিতে ক্রয়ের জন্য দুটো পক্ষ হচ্ছে একেবারে কমন। ক্রয় হিসাব তোমার ডেবিট, আর হচ্ছে পাওনাদার হিসাব তোমার ক্রেডিট। ঠিক ধারে বিক্রয়ের ক্ষেত্রে দেনাদার হিসাব ডেবিট, দেনাদার হিসাব তোমার ডেবিট, আর বিক্রয় হিসাবটা তোমার ক্রেডিট। তো শিক্ষার্থীরা এই দুইটা যদি তুমি মুখস্থ করে রাখো, বাকি যে ধারে ক্রয়, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট, ধারে বিক্রয়, দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, এটা যদি তুমি মুখস্থ করে ফেলো তাহলে কিন্তু তুমি বাকির যে লেনদেন গুলো এগুলো তুমি খুব সহজে বের করে ফেলতে পারছো। অপরদিকে নগদের লেনদেনটা তুমি একটু সেন্স খাটিয়ে বের করে ফেলতেছো।
যে টাকা আসলে তুমি কি করে ফেলবা, নগদান হিসাবকে ডেবিট করে ফেলবা, অপর একটা পক্ষ যেটা তুমি লেনদেনের ভিতর থাকবে ওটাকে ক্রেডিট করবা। আবার যদি টাকা চলে যায় তাহলে তুমি নগদান হিসাবকে তো ক্রেডিট করবা, তো অপর যে পক্ষটা লেনদেনের ভিতর থাকবে তাকে তুমি ডেবিট করবা। তো এই টেকনিকটা তুমি একটু প্রয়োজনে ভালো করে খাতায় উঠে রাখো, উঠে তারপরে তুমি অঙ্কটা আমি যখন করবো খুব সহজে তুমি বুঝতে পারবা। তো শিক্ষার্থীরা এখন আমি এই খ নম্বর অংশটা সমাধান করার জন্য দেখো আমি এটা মুছি, তোমরা নিশ্চয়ই উঠে রেখেছো। এখন আমি খ অংশটা সমাধান করব। দেখো খ অংশটাতে কি বলেছে, কবি এন্ড ছবি ডেবিট ক্রেডিট নির্ণয়। তো ডেবিট ক্রেডিট নির্ণয় লিখি আমি, কবি এন্ড ছবি ট্রেডার্স এর ডেবিট ক্রেডিট নির্ণয়। শিক্ষার্থীরা ডেবিট ক্রেডিট নির্ণয় করার জন্য আমাকে ঘর করতে হবে। তোমরা ঘরগুলো একেবারে খুব সহজ সহজ ঘর। দেখো প্রথম ঘরটা নিশ্চয়ই তারিখের, এটা তো সবাই জানো, তো লিখে দিই প্রথম ঘরটা তারিখ। তারপরে ঘরটা হবে আমার পক্ষ অথবা হিসাব, যে যেটা ভালো লাগে লিখবা, পক্ষ লিখলে লিখতে পারো অথবা হিসাব লিখতে পারো। তৃতীয় ঘরটা হচ্ছে আমার জন্য ডেবিট এবং ক্রেডিটের, এই লিখবো আমি ডেবিট অবলিক ক্রেডিট, অর্থাৎ এক ঘরেই আমি ডেবিট এবং ক্রেডিট দুইটাই বসাবো। আর শেষের ঘরটা হচ্ছে আমার টাকা। তো শিক্ষার্থীরা দেখো ডেবিট ক্রেডিট করার জন্য আমি চারটা ঘর করেছি। প্রথম ঘরটা কি তারিখ, দ্বিতীয় ঘরটা হচ্ছে আমার পক্ষ অথবা হিসাব, তৃতীয় ঘর ডেবিট ক্রেডিট, সর্বশেষ ঘর টাকা। তো যেহেতু আমার অঙ্কটা 2017 সালে, তো আমি তারিখের এখানে লিখি 2017 সালের ডিসেম্বর মাসের কয় তারিখে আছে, 1 তারিখে আছে। তো দেখো 1 তারিখটা লিখলাম প্রথমে। লেনদেনটা হলো নগদ 15 লক্ষ টাকা মূলধন ব্যবসা আনা হলো, ব্যবসা প্রতিষ্ঠানে টাকা আনা হলো। তার মানে কি ব্যবসা প্রতিষ্ঠানে টাকা আসলো, একটু আগে তোমাদের বলেছিলাম যদি টাকা আসে তাহলে তোমরা কি করবা, এই নগদান হিসাবটাকে কি করবা, ডেবিট করবা। তাহলে যেহেতু টাকা আসলো তাহলে লিখবো আমি, দেখো নগদান হিসাব, নগদান হিসাব কি করবো আমি, ডেবিট। আচ্ছা এবার তাহলে আরেকটা যে পক্ষ, ডেবিট তো পেলাম, পক্ষ তো লাগবে দুইটা, আরেকটা যে পক্ষ ক্রেডিট, ক্রেডিট যে পক্ষটা সেই পক্ষটা দেখো এই লেনদেনের ভিতরে রয়েছে। দেখো এই লেনদেনের ভিতরে মূল কথাটা হচ্ছে কি, দেখো মূলধন, তার মানে আরেকটা পক্ষ হচ্ছে আমার মূলধন হিসাব। তো লিখবো আমি মূলধন হিসাব ক্রেডিট। তো শিক্ষার্থীরা দেখো খুব সহজে কিন্তু আমি ডেবিট ক্রেডিট বের করে ফেলতে পারছি। কত টাকা, 15 লক্ষ টাকা। তো লিখে এবার আমি দেখো এখানে যে 15 লক্ষ টাকা। তো শিক্ষার্থীরা এখানেও 15 লক্ষ, এখানেও আমি 15 লক্ষ লিখলাম। 1 তারিখের কাজ কিন্তু আমার শেষ। এবার 1 তারিখের পরে দেখো আছে কত তারিখ, 12 তারিখ। তো শিক্ষার্থীরা দিলাম আমি 12 তারিখ। 12 তারিখে কি বলেছে দেখি, লেনদেনটা পড়ি। 2,50,000 টাকার কাপড় ধারে ক্রয় করা হলো। শিক্ষার্থীরা মনোযোগ সহকারে দেখো, ধারে ক্রয়, ধারে ক্রয় মানে কি, একটু আগে তোমাদের দেখিয়েছি আমি বাকির লেনদেনে দুইটাই লেনদেন, একটা ধারে ক্রয় করা যাবে আর একটা ধারে বিক্রয় করা যাবে। তো ধারে ক্রয়ের দুইটা পক্ষ এই পাশে ছিল, তোমাদের মনে আছে কিনা দেখো, তারপর একটু ভিডিওটার প্রয়োজনে পিছনে গিয়ে দেখো যে ধারে ক্রয়ের দুইটা পক্ষ তোমাদের মুখস্থ রাখতে বলেছিলাম। একটা পক্ষ হচ্ছে কি ক্রয় হিসাব ডেবিট, আরেকটা কি পাওনাদার হিসাব ক্রেডিট, পাওনাদার হিসাব ক্রেডিট। সহজে তুমি একেবারে বের করে ফেলতে পারছো। শুধুমাত্র দুইটা বাকির লেনদেন যদি তুমি মনে রাখো তাহলে কিন্তু খুব সহজে মনে রাখতে পারবা যে ধারে ক্রয়, এটা জাবেদাটা বা দুইটা পক্ষ কি। তো দেখো টাকাটা বসাই 2,50,000, 2,50,000। তো শিক্ষার্থীরা 12 তারিখের পরে দেখো আমাদের কয় তারিখ, 23 তারিখ। 23 তারিখ লিখলাম। 23 তারিখে কি আছে দেখো, নগদে 60,000 টাকার আসবাবপত্র ক্রয় করা হলো। শিক্ষার্থীরা নগদ ভিত্তিক লেনদেন, যেহেতু এখানে ধারে বলা নাই বাকিতে বলা নাই, তার মানে এটা নগদ ভিত্তিক লেনদেন। তাহলে নগদে ক্রয় করা হয়েছে, টাকা আসছে না গেল, টাকা নিশ্চয়ই গেল। আর টাকা গেলে কি হয়, একটু আগের ভিডিও একটু আগে টেনে দেখো যে টাকা গেলে আমি কি করি, নগদান হিসাবটাকে ক্রেডিটে বসাবো। তাহলে ডেবিটে কি বসাবো, ডেবিটে এই যে এখানে আসবাবপত্র রয়েছে, এই আসবাবপত্র হিসাবে আমি ডেবিট বসাবো। তো লিখবো আমি আসবাবপত্র হিসাব ডেবিট, আর নগদান হিসাব ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট। শিক্ষার্থীরা নগদান হিসাব কেন ক্রেডিট, কারণ টাকা চলে গেছে, আর টাকা চলে গেলে আমরা নগদান হিসাব ক্রেডিট করি, টাকা আসলে নগদান হিসাব আমরা ডেবিট করি। তো টাকা কত দেখো, 60,000 টাকা। এই 60,000 টাকা আমি বসাইলাম, এখানেও বসাই, ক্রেডিটের সামনেও বসাই, তারপরে আবার টেনে দেই। এবার 30 তারিখ, 24 তারিখ, 24 তারিখটা দেখি আমাদের কি বলেছে, ম্যানেজার শাকিলাকে বেতন প্রদান করা হলো 48,000 টাকা, ভাউচার নং 102। তো শিক্ষার্থীরা
ম্যানেজার শাকিলাকে বেতন প্রদান করা হলো, এটা কি টাকা আসলো না টাকা চলে গেল? নিশ্চয়ই টাকা চলে গেছে। আর টাকা চলে গেলে আমরা কি করি, নগদান হিসাবটাকে বসাই কই, ক্রেডিটে। তাহলে ডেবিটটা কি হবে? আসল কথা বা মূল কথাটা কি দেখো, আসল কথা বা মূল কথা এখানে বেতন। তো আমি লিখি বেতন হিসাব ডেবিট, বেতন হিসাব ডেবিট, আর নগদান হিসাব, নগদান হিসাব কি, ক্রেডিট। কত টাকা দেখো, 48,000 টাকা। এই লিখলাম আমি 48,000 টাকা, এই লিখলাম আমি 48,000 টাকা। তো এখান থেকে এখানে টেনে দিই আবার। তো এবার কয় তারিখ, 30 তারিখ। এবার 30 তারিখটা তোমরা বলবা। দেখো কি বলা হয়েছে, নগদে কমিশন প্রাপ্তি 8,500 টাকা। শিক্ষার্থীরা তোমরা চেষ্টা করো, নগদে কমিশন প্রাপ্তি টাকা আসলো না টাকা গেল? উত্তর বলো। টাকা, হ্যাঁ টাকা আসলো। অর্থাৎ দেখো কমিশন প্রাপ্তি মানে কি, টাকা আমরা পেলাম, তার মানে কি হলো দেখো, নগদান হিসাব কি কোথায় যাবে, আমার নগদান হিসাব যাবে হচ্ছে আমার ডেবিটে। আর তাহলে ক্রেডিটটা কি, এখানে আসল কথাটা কি বা মূল কথা কি, এই আসল কথা বা মূল কথা হচ্ছে আমার কমিশন প্রাপ্তি। তো লিখবো আমি কমিশন প্রাপ্তি হিসাব ক্রেডিট। কত টাকা শিক্ষার্থীরা, 8,500 টাকা। খুব সহজ একটা অঙ্ক, প্রতিবারই এসএসসি পরীক্ষা এটা থাকে, এই ডেবিট ক্রেডিট একটা থাকেই। সো তাই তোমরা খুব মনোযোগ সহকারে ক্লাসটা দেখো। এবার সর্বশেষ 31 তারিখ দেখো, বলছে 5% বার্তায় চেক দ্বারা পণ্য ক্রয় করা হলো 1,20,000 টাকা। তো চেক দ্বারা পণ্য ক্রয় করা হলো, চেক দ্বারা, দেখো এখানে চেকের কথা বলা হয়েছে। চেকের কথা যদি বলা থাকে তাহলে আমাদের লেনদেনটা সংগঠিত হয়েছে ব্যাংকের মাধ্যমে। আর ব্যাংক হিসাব নগদান হিসাবের মতনই কাজ করে, টাকা আসলো না গেল একইভাবে তুমি হিসাব করে তুমি কিন্তু দুইটা পক্ষ বের করতে পারবা। অর্থাৎ দেখো, চেক দ্বারা পণ্য ক্রয় করা হলো, টাকা আসলো না টাকা চলে গেল? নিশ্চয়ই টাকা চলে গেল। টাকা চলে গেলে আমরা কি করব, ক্রেডিট করব। তাহলে কাকে ক্রেডিট করব, চেক মানে ব্যাংক হিসাবকে আমরা ক্রেডিট করব। আর এখানে তাহলে ডেবিট হবে কি, ডেবিট হবে এই যে আমাদের ক্রয় হিসাবটা রয়েছে, ক্রয় হিসাব ডেবিট। অর্থাৎ এই 31 তারিখ লিখবো আমি ক্রয় হিসাব ডেবিট, আর ব্যাংক হিসাব ক্রেডিট। শিক্ষার্থীরা এবার টাকার ব্যাপারে একটু কথা রয়েছে। আমরা যখন ক অংশ করেছি তখন দেখেছি আমরা 5% বাট্টা, এই যে 5% এটা কারবারি বাট্টা, এটা বাদ দিয়েছি। তো এটা বাদ দিলে দাঁড়ায় 1,14,000 টাকা। এই 1,14,000 টাকা এবার দুই পাশে লিখে দিই আমি 1,14,000 টাকা। তো এভাবে আমার এই পুরো অঙ্কটা শেষ হলো। অর্থাৎ খ অংশে যে ডেবিট ক্রেডিট করতে বলা হয়েছে, আমার সম্পূর্ণ ডেবিট ক্রেডিটটা শেষ। তো শিক্ষার্থীরা চলো আমরা গ অংশটি সমাধান করি। গ অংশে দেখো আমাদের বলেছে কবি এন্ড ছবি ট্রেডার্স এর 24 তারিখে আর লেনদেনের আলোকে ভাউচার তৈরি করো। 24 তারিখের লেনদেনের আলোকে ভাউচার তৈরি করো। অর্থাৎ এই যে 24 তারিখে যে লেনদেনটা রয়েছে, ম্যানেজার শাকিলাকে বেতন প্রদান করা হলো 48,000 টাকা, ভাউচার নং 102। এটা আলোকে একটা ভাউচার তৈরি করতে হবে আমাদের। তো ভাউচার করার জন্য দেখো আমি আগে থেকে একটু ঘরের মতো করে রেখেছি। ক অংশ কবি এন্ড ছবি ট্রেডার্স এর 24 তারিখের লেনদেনের ভাউচার তৈরি। তো প্রথমে ভাউচার সম্পর্কে একটু বলে নিই। শিক্ষার্থীরা ভাউচার দুই ধরনের হয়, এক ডেবিট ভাউচার, দুই ক্রেডিট ভাউচার। যদি লেনদেনটা হয় খরচের জন্য বা ব্যয় করা হয়েছে বুঝতে পারো তুমি লেনদেনটাতে পড়ে, তাহলে তুমি করবে ডেবিট ভাউচার। আর যদি লেনদেনটা পড়ে তুমি বুঝতে পারো যে তোমার আয় হয়েছে বা তোমার কাছে টাকা এসেছে, তাহলে তুমি করবে ক্রেডিট ভাউচার। তাহলে আবার বলো তো কি বললাম, খরচের জন্য তুমি করবে ডেবিট ভাউচার, আর আয়ের জন্য করবে ক্রেডিট ভাউচার। তো শিক্ষার্থীর লেনদেনটা আবার পড়ো তুমি। ম্যানেজার শাকিলাকে বেতন প্রদান করা হলো 48,000 টাকা। এটা কি খরচ হয়েছে না টাকা এসেছে, আয় হয়েছে? নিশ্চয়ই এটা টাকা খরচ হয়েছে, বেতন প্রদান করা হলো, টাকা খরচ হয়েছে। তার মানে আমরা কোন ভাউচার করব, ডেবিট ভাউচার। তো শিক্ষার্থীরা ডেবিট ভাউচার করার জন্য দেখো প্রথমে আমি প্রতিষ্ঠানের নাম লিখবো, এরকম একটা ঘরের মতন করবা। এবার কি লিখবো, প্রথমে প্রতিষ্ঠানের নাম কবি এন্ড ছবি, কবি এন্ড ছবি। প্রতিষ্ঠানের নাম লিখলাম, প্রতিষ্ঠানের কোনো ঠিকানা নাই। নিচে আমি একটা লিখে দিতে পারি ভাউচার, যেহেতু এটা ডেবিট ভাউচার লিখে দিই ডেবিট ভাউচার, বড় করে লিখে দিলাম আমি ডেবিট ভাউচার। আচ্ছা এবার কি করব, এবার এই পাশে আমি লিখবো হচ্ছে ডেবিট ভাউচার নং, ডেবিট ভাউচার নং। শিক্ষার্থীরা খেয়াল করো, এখানে কিন্তু ভাউচার নং বলে দিয়েছে 102। তাহলে আমি ডেবিট ভাউচার নং এর জায়গায় লিখবো কত, 102। এবার এই পাশে লিখবো হচ্ছে আমি তারিখ। তো
তো কত তারিখের ভাউচার দেখো, যেহেতু তারিখ হচ্ছে 24 তারিখ, তাহলে লিখবো 24 ডিসেম্বর 2017 সাল। তো এরপরে এই ভাউচারের নিচে এখানে লিখবো আমি হিসাব খাতের নাম। হিসাব খাতের নাম। শিক্ষার্থীরা কোন হিসাবের জন্য এই ভাউচারটা তৈরি করছি? দেখো এই যে এখানে বেতন প্রদান করা হয়েছে, বেতন বেতন হিসাবের জন্য, তার মানে লিখি বেতন। তো শিক্ষার্থীরা এই পাশে তারিখের নিচে আমি লিখবো গ্রহণকারীর নাম। গ্রহণকারীর নাম। তো দেখো গ্রহণকারীকে, এই ভাউচারটা কাকে দেওয়া হবে? ম্যানেজার শাকিলাকে। তো লিখি আমি এখানে শাকিলা। শাকিলা হচ্ছে গ্রহণকারী। এর নিচে হচ্ছে ঠিকানা। দেখো গ্রহণকারীর কোনো ঠিকানা রয়েছে কিনা শিক্ষার্থীরা? না, গ্রহণকারীর যেহেতু কোনো ঠিকানা নেই, তাহলে আমি ডট দিয়ে দিব। তো তার নিচে আমি 3টা ঘর করব, ছোট 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 3টা ঘর করব। একটু লক্ষ্য করো, প্রথম ঘরটা হচ্ছে কি আমার ক্রমিক নং, দ্বিতীয় ঘর হচ্ছে খরচের বিবরণ, তৃতীয় ঘরটা হচ্ছে আমার টাকা। তো প্রথম ঘরটা কি? ক্রমিক নং। তারপরের ঘরটা কি? খরচের বিবরণ। যদি এটা ক্রেডিট ভাউচার হতো তাহলে লিখতাম এখানে আয়ের বিবরণ। তো আর এই ঘরটা হচ্ছে টাকা বা পরিমাণ টাকা, তো লিখি আমি পরিমাণ টাকা। এই 24 তারিখে আমি কয়টা বিষয়ের জন্য ভাউচার করছি? নিশ্চয়ই একটা বিষয়ের জন্য। দেখো বেতন প্রদান করেছে একজনকে, তো এই 1 লিখবো, যেহেতু একটাই বিষয় এই জন্য 1 লিখলাম। তো কি কারণে আমি ভাউচারটা তৈরি করছি ওই কারণটা লিখি। খরচের বিবরণ লিখি বেতন প্রদান। বেতন প্রদান। কত টাকা বেতন প্রদান করা হলো? 48,000 টাকা। এই লিখলাম আমি 48,000 টাকা। যেহেতু আমার আর কোনো কাজ নেই, তো এখন কি করব, এটাকে টেনে দিয়ে এখানে আমি 48,000 টাকা আবার লিখবো। লিখে দুইটা টান দেবো, টান দিয়ে হিসাবটা বন্ধ করব। তারপরে যে ভিতরে যে ছোট ঘরটা, এই ঘরটাকে ক্লোজ করে দেবো। তার নিচে লিখবো কথায়। কথায় লিখবো এই টাকাটা, অর্থাৎ 48,000 টাকা। 48,000 টাকা মাত্র। তার নিচে 4টা স্বাক্ষর হবে শিক্ষার্থীরা। প্রথম স্বাক্ষর হচ্ছে আমার ক্যাশিয়ারের স্বাক্ষর, ক্যাশিয়ার স্বাক্ষর। তারপরে দিবা তুমি হিসাব রক্ষক স্বাক্ষর, হিসাব রক্ষকের স্বাক্ষর। তারপরে দিবা তুমি ব্যবস্থাপকের স্বাক্ষর, ব্যবস্থাপকের স্বাক্ষর। এবং সর্বশেষ যিনি গ্রহিতার স্বাক্ষর দিবেন, গ্রহিতার স্বাক্ষর। তো সর্বশেষ যখন গ্রহিতার স্বাক্ষর দিবা এবং আর কোনো কাজ নেই, এবার হচ্ছে নিচ থেকে ঘরটাকে সুন্দর করে ক্লোজ করে দাও। তো এভাবেই আমার ভাউচারটা শেষ হয়ে গেল। তো ডেবিট ভাউচারটা তৈরি করার জন্য আমি কি করলাম, দেখো এই পাশে তারিখ দিলাম, এই পাশে ডেবিট ভাউচার নাম, হিসাব খাতের নাম বেতন, যে গ্রহণ করেছে সে গ্রহণকারীর নাম, ভিতরে 3টা ঘর, ক্রমিক নং, খরচের বিবরণ, পরিমাণ টাকা। যেহেতু 48,000 টাকা বেতন প্রদান করা হয়েছে, তাই তার নিচে 4 জনের স্বাক্ষর, ক্যাশিয়ার, হিসাব রক্ষক, ব্যবস্থাপক এবং গ্রহিতা, এই 4 জনের স্বাক্ষর আমি দিলাম, দিয়ে আমি ঘরটাকে সুন্দর মতন ক্লোজ করলাম। তো এভাবে আমার ভাউচারটা শেষ হলো। শিক্ষার্থীরা, আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো।